সে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সঙ্গে তো পড়াশোনা নিয়ে বেশ দু একদিনের গ্যাপ হয়ে গেল। আমি আসলে ওই তোমাদের যে প্রতিযোগিতা হয়েছিল না ম্যাগাজিনের জন্য, সেই ম্যাগাজিনের প্রতিযোগিতার পরে আমরা বাছাই করেছি সেইগুলোকে এবার বানান টানান ঠিকঠাক করে সেগুলোকে আমাদেরকে পাঠাতে হচ্ছে প্রেসে। হ্যাঁ, ভোটের আগে দিতে হবে। সেই জন্য আমি একটু ব্যস্ত, সকাল সন্ধ্যায় একটু এইসব নিয়েই কাজগুলো করছি। যাই হোক, তার ফাঁকে তোমাদের সঙ্গে একটুখানি কিছুটা কথা বলে নিই, তাহলে তোমরা একটু পড়াটা এগিয়ে নিয়ে যেতে পারবে। দেখো, ব্যাকরণের আমরা লাস্ট যেটা করে এসেছিলাম সেটা হচ্ছে সব বিভক্তি করে এসেছিলাম, তাই না? তার সঙ্গে তন্নিষ্ঠা আমাকে বলেছিল যে অনুসর্গ ব্যাপারটা কি। দেখো, আমি তো অতটা সবটা ঠিক মতো তোমাদেরকে সবটা বোঝাতে হয়তো পারবো না, কিন্তু আমি বইয়ে তোমাদের যেগুলো আছে সেই কথাগুলোকে আমি একটু ব্যাখ্যা করে দিই। তাহলে তোমরা বই পড়তে পড়তে জিনিসগুলো পরিষ্কার করে বুঝে নিতে পারবে। যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে জিজ্ঞেস করবে, আমি আমার দিক থেকে যতটা সম্ভব তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। দেখো, অনুসর্গ আমরা তো দেখলাম যে বাক্যে যখন আমরা কোনো শব্দকে পদে পরিণত করে আমরা বাক্যে ব্যবহার করি, অর্থাৎ সব বিভক্তি যুক্ত করে সেটা পদ হয়ে যায়। হ্যাঁ, সেই পদযুক্ত যে শব্দ, পদে রূপান্তরিত যে শব্দ, অর্থাৎ বিভক্তিযুক্ত যে শব্দ, সেই বিভক্তিযুক্ত শব্দগুলোকে আমরা বাক্যে ব্যবহার করি। কিন্তু বাক্যে ব্যবহার করার সময়ও সব সময় ওই বিভক্তিযুক্ত শব্দ দিয়েই যে সেটাকে ব্যবহার করলেই যে হয়ে যাচ্ছে বাক্য সম্পূর্ণ, তা কিন্তু অনেক সময় হয় না। তখন আমাদেরকে যেটা কাজে লাগাতে হয়, সেই বিভক্তিযুক্ত পদের পরে তাকে বলা হয় অনুসর্গ। এবার এটা অনুসর্গ, এটা শব্দের বা পদের পরে বসে, সেই জন্য তাকে অনুসর্গ বা পরসর্গ বলা হয়। এবং এইটার আরও কিছু নাম আছে, সেগুলো তোমরা পরে জানবে, যেটার নাম হচ্ছে সম্বন্ধীয় বা কর্ম প্রবচনীয়। হ্যাঁ, এরকম নামগুলো ওর মধ্যে আছে। যেমন ধরো, তোমাদের যে একটা উদাহরণ কতগুলো দেয়া আছে, আমি দু একটা তোমাদের সঙ্গে বলি, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নিতে পারবে। যে দুর্গামূর্তির এই যে এই অংশটা আছে, দেখো, এই যে দুর্গামূর্তির মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কেউ একজন আর কি। এবার মুখের, আমি তো মুখের কথাটা না হয় এর বিভক্তি যোগ হয়েছে, র বিভক্তি বা এর বিভক্তি যোগ হয়েছে, তো এর বিভক্তি যুক্ত পদ দিয়ে কেউ যদি বলে যে দুর্গামূর্তির মুখের ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, তাহলে কিন্তু ব্যাপারটার অর্থটা পরিষ্কার হচ্ছে না। তার জন্য ওই দিকে, এই যে কথাটা, হ্যাঁ, দিকে বলে যে একটা শব্দ সেটাকে ব্যবহার করা হয়েছে। দেখো, দিকে, যে দিকে কথাটা আবার আলাদা করে শুধু যদি দিকে কেউ বলা হয়, তাহলে কিন্তু তার কোনো মানে থাকছে না, যদিও সেটা শব্দ একটা। হ্যাঁ, কিন্তু সেটা যখন মুখের দিকে বলা হচ্ছে, তখন কিন্তু পরিষ্কারভাবে ব্যাপারটা বোঝা যাচ্ছে। যেমন হাত দিয়ে দাবা খেলো আর পা দিয়ে ফুটবল, এই যে পরের অংশটা, দেখো, এই যে দিয়ে কথাটা বা এই যে এখানে দিয়ে কথাটা, হাত দাবা খেলো আর পা ফুটবল, এ তো হয় না, অথচ ওগুলো কিন্তু বিভক্তিযুক্ত মানে শব্দ বা পদ সেখানে ব্যবহার হয়েছে। তাহলে এই দিয়ে কথাটা, ওই মেয়েটির কাছে সন্ধ্যা তারা আছে, এই ধরনের যে কথাগুলো দেয়া আছে, দেখো, হ্যাঁ, সেগুলো আগের যে শব্দটা, অর্থাৎ এই মেয়েটির সঙ্গে কাছে, বা হাতের সঙ্গে দিয়ে, বা দামের সঙ্গে বাবদ, টাকার সঙ্গে বই। হ্যাঁ, এই বই কিন্তু আমাদের পড়ার বই নয়, হ্যাঁ, ছাড়া কথা অর্থে বোঝানো হচ্ছে। হ্যাঁ, এই কটা টাকা ছাড়া তো নয়, অন্য কিছু তো নয়, এরকম ধরনের বই কথাটা মানে হয়। তো এই যে শব্দগুলো বসেছে, সেগুলো তার আগের শব্দগুলোর সঙ্গে কিন্তু একটা যোগ আছে। সেগুলো ওটা যদি এমনি এমনি কিছু বলা হয়, তাহলে এর কোনো গুরুত্ব নেই। কিন্তু ওটা ওই বিভক্তিযুক্ত পদের পরে বসে সেই বাক্যটাকে একটা সম্পূর্ণ রূপ দিচ্ছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে অনুসর্গ, বা অনেক সময় পরসর্গ বলা হয়। হ্যাঁ, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, দেখো, বিভক্তি আর কি সুন্দর করে লিখে দেওয়া আছে, দেখো, বিভক্তি আর অনুসর্গ দুটোই সম্পর্কযুক্ত শব্দ বা পদের পরে বসে। দুইয়ের কাজও অনেকটা একই রকম, কিন্তু বিভক্তি হলো ধ্বনি বা ধ্বনিগুচ্ছ জাতীয় শব্দখণ্ড, এর, র, তাই না? আর অনুসর্গ হলো সম্পূর্ণ এক একটা শব্দ। এই যে টাকা, বই, বা এই যে বাবদ, বা এই যে কথাগুলো আছে যে কাছে, এইগুলো কিন্তু নিজেরাই একটা করে শব্দ। আর বিভক্তির যেগুলো, সেগুলো কিন্তু একটা শব্দ খণ্ড, তার আলাদা করে তেমন কোনো মানে থাকে না। ঠিক আছে? তাহলে এইগুলোকে হচ্ছে আমরা বলতে পারছি যে এইগুলোকে বলা হচ্ছে অনুসর্গ। অনুমান হচ্ছে পশ্চাৎ বা পিছনে, পরে বসে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অনুসর্গ। দেখো, অনুসর্গের আরও নাম আছে। একটা হচ্ছে পরসর্গ বা সম্বন্ধীয় বা কর্ম প্রবচনীয়, এইগুলো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার পরের অংশগুলো অতটা তোমাদের দরকার নেই। যে যারা ব্যাকরণ তৈরি করেছেন তারা মনে করেছেন যে অনুসর্গ হচ্ছে অব্যয়, মানে তার কোনো পরিবর্তন হয় না, যেখানেই বসুক না কেন তার কোনো আলাদা করে তার কোনো
সেই শব্দগুলোর কোনো পরিবর্তন হয় না, এটা তারা মনে করেন যে এর সঙ্গে আর কিছু যোগ হয় না। কিন্তু পরবর্তীকালে যখন ভাষা যত পরিবর্তন হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এই অনুসর্গের সঙ্গেও আরও কিছু যোগ হয়েও বাক্য অনেক সময় হতে পারে। এটা তোমাদের খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়। যেমন ধরো এই যে নদীর পাশেই ঘনবসতি, শুধু পাশে নয়, তার সঙ্গে একটা হর্ষই যোগ হয়েছে, দেখো তাহলে অব্যয় হলে তো শুধু পাশে, নদীর পাশে ঘনবসতি আর নদীর পাশেই ঘনবসতি, এর মধ্যে কিন্তু একটু তফাৎ বাক্যের মধ্যে দেখো আছে। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, তার সঙ্গে একটা হর্ষই যখন যোগ হচ্ছে তখন কিন্তু সেই বাক্যটাকে আরেকটুখানি গুরুত্ব দিচ্ছে। তোমার ভুলের জন্য সর্বনাশটা হলো, আর তোমার ভুলের জন্যই সর্বনাশটা হলো, তখন এইটাকে একটা জোর দেওয়া হচ্ছে যে ওইটাই একমাত্র কারণ হিসেবে এই হর্ষই যোগ হচ্ছে। তাহলে এই ধরনের দেখা যাচ্ছে যে আমরা কিন্তু ওখানে বিভক্তি চিহ্ন আমরা অনুসর্গের সঙ্গে যুক্ত করতে পারছি। সেই জন্য ওটা যে সব অব্যয় অবশ্যই, কিন্তু সবসময় যে পুরোপুরি অব্যয়ের মতোই কাজ করছে, কোনো রকম সব আর কিছু যোগ হচ্ছে না, তা কিন্তু নয়। বেশ, এবার দেখো বিভক্তি যেমন শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি আছে, তেমনি অনুসর্গেরও দুটো রূপ আছে, একটা শব্দজাত অনুসর্গ আর একটা ধাতুজাত অনুসর্গ। তার মানে শব্দের সঙ্গে যে অনুসর্গগুলো যোগ হচ্ছে আমরা এখন সেগুলো আমাদের আছে এই চ্যাপ্টারটাতে, পরে ধাতুজাত অনুসর্গ পরবর্তীকালে আছে। দেখো শব্দজাত অনুসর্গ শব্দের সঙ্গে যদি যুক্ত হয় এইগুলোকেও আবার তিনটে ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে দেখো সংস্কৃত তৎসম অনুসর্গ একটা আছে, সংস্কৃত তৎসম অনুসর্গ, তৎসম মানে হচ্ছে তার সঙ্গে সমান, তার তৎসম কথাটার মানে হচ্ছে তার সঙ্গে সমান, তার বলতে এখানে কিন্তু সংস্কৃতের সঙ্গে বলা হচ্ছে, সংস্কৃত থেকে তো আমাদের এই বাংলার উৎপত্তিটা ঘটেছে, সেই সংস্কৃতের সঙ্গে সমান যেগুলো তার কতগুলো অনুসর্গ আছে। আবার বিবর্তিত বা রূপান্তরিত বা তদ্ভব অনুসর্গ বা তার সঙ্গে দেশীয় অনুসর্গ আছে, যেগুলো সংস্কৃত থেকে উৎপন্ন হয়েছে, মানে সেখান থেকেই সেই জাস্ট শুধু তার উচ্চারণগুলো একটু তফাৎ হয়ে গেছে। আর একটা হচ্ছে বিদেশি অনুসর্গ। তো তোমাদের হয়তো উদাহরণে পড়তে পারে যে সংস্কৃত অনুসর্গ দুই একটা বলো, যদিও তোমাদের ওইভাবে অতটা ডিটেলসে তোমাদের হবে না, কিন্তু তার মধ্যেই দেখো কতগুলো অনুসর্গ এখানে আছে, যেমন দ্বারা, কর্তৃক, ব্যতীত, দিকে, ন্যায়, নিমিত্ত। এর মধ্যে অনেকগুলো আবার শুধুমাত্র সাধু ভাষায় ব্যবহার হয়, চলিত ভাষায় ব্যবহার হয় না, তবে এখনকার দিনে অনেক সময় এগুলো ব্যবহার হচ্ছে, যেমন তোমার দ্বারা কিছুই হবে না, তাহলে এই দ্বারা। বঙ্কিমচন্দ্র কর্তৃক এইসব শব্দ প্রযুক্ত হইয়াছিল, দেখো এটা একটা সাধু ভাষা, সাধু ভাষা চলিত ভাষার যে ব্যাপারটা তোমাদের পরবর্তীকালে পড়ানো হবে। এই রকম গোপাল ভাঁড়ের ন্যায় রসিক কটি আছে, এই যে ন্যায় কথাটা, এগুলো আমাদের তৎসম মানে সংস্কৃত থেকে সরাসরি এসে গেছে, তার সঙ্গে পশ্চাতে, সমীপে, অভিমুখে, হ্যাঁ, এই ধরনের শব্দগুলো আমাদের রয়েছে। এছাড়াও দেখো যে অপেক্ষা, উপরে, কারণে, নিকট, প্রতি ইত্যাদি আরও কিছু তোমার অনুসর্গ শব্দ রয়েছে, যেগুলো তৎসম মানে সংস্কৃতের যা আছে আমাদের এখানেও ঠিক একই রকমভাবে আছে। এরপরে আমরা চলে যাচ্ছি যে বিবর্তিত, যেটা পরিবর্তন হয়েছে জিনিসটা, হ্যাঁ, যেমন ব্যতীত, তার বদলে একটা বিনা, শিক্ষা ব্যতীত গতি নাই যদি করা হয়, তার বদলে আমরা করছি শিক্ষা বিনা। এই যে একটা মানে পরিবর্তন হয়ে ওইটাতে চলে এসেছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে তদ্ভব, তার থেকে উৎপন্ন বা রূপান্তরিত। এবং দেশি কিছু আছে, তরে, কিসের তরে, তরে কথাটা বেশিরভাগ ক্ষেত্রে কবিতাতে ব্যবহার করা হয়, হ্যাঁ, তরে মানে জন্য, কিসের জন্য, তার বদলে কিসের তরে। মাঝে, সঙ্গে, ছাড়া, আগে, পাশে, কাছে, হ্যাঁ, এই যে শুদ্ধ, বই, এই যে ধরনের জিনিসগুলো, এগুলো আমাদের কিছুটা তদ্ভব বলা হচ্ছে। আর তার সঙ্গেও আরও কিছু আছে তোমার এইগুলো সামনে, ভিতর, আশেপাশে, পানে, হ্যাঁ, এই ধরনেরগুলো ব্যবহার করা হয়। কিছু কিছু আছে যেগুলো গদ্যের বদলে কবিতাতে ব্যবহার করা হয়। এইবার দেখো আমাদের বাংলা ভাষায় প্রচুর কিন্তু বিদেশি শব্দ যেমন এসেছে, তেমনি বিদেশি অনুসর্গ আমরা ব্যবহার করে থাকি। যেমন এই যে বরাবর, হ্যাঁ, এই বরাবর, বনাম, দরুন, এগুলো হচ্ছে সব ফার্সি ভাষা থেকে। আবার এই পরবর্তীকালে এই দেখো বাবদ বা বদলে, এইগুলো কিন্তু আবার এসেছে আরবি ভাষা থেকে। এগুলো আমরা জানি না যে এগুলো আরবি বা ফার্সি, আমরা কিন্তু এটাকে বাংলা হিসেবেই গ্রহণ করে নিয়েছি। যেমন এই সোজা রাস্তায় নাক বরাবর চললেই পৌঁছে যাবে, নাক বরাবর, নাকের সোজাসুজি, নাক বরাবর, হ্যাঁ। তাহলে এই যে বরাবর কথাটা এসেছে, এটা একটা বিদেশি অনুসর্গ, তোমাদের হয়তো পড়তে পারে যে দুটি বিদেশি অনুসর্গ বলো, তো এইগুলো বরাবর, বনাম, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের মধ্যে খেলা, এই যে বনাম কথাটা, হ্যাঁ, মানে কে কার বিরুদ্ধে খেলছে। দরুন, ঠান্ডার দরুন অবস্থা বেশ করুন, বাদে, আর কিছুক্ষণ বাদে নাটক শুরু হবে। এরকম করে তোমরা নিজেরাও কিছু কিছু বাক্য তোমরা তৈরি করবে যেখানে এই ধরনের বিদেশি অনুসর্গ আমরা ব্যবহার করছি। তাহলে এই হলো আমাদের মোটামুটি অনুসর্গ সংক্রান্ত বিষয়।
হ্যাঁ, এরপরে আমরা একটা ভালো জিনিসে চলে যাব, যেটা খুব ইন্টারেস্টিং, ভালো লাগবে তোমাদের। সেটা হচ্ছে উপসর্গ। এবং আমি তোমাদেরকে একটা বলে রাখি যে আমরা যে ম্যাগাজিন বার করছি বলছিলাম তোমাদেরকে, সেখানে এই যে উপসর্গের ব্যাপারটা কিছুটা কাজে লাগানো হয়েছে একটা মজাদার জিনিসে, যেটা তোমাদেরকে একটু পরে আমি কিছুটা বলতে পারি। যেমন উপসর্গ, এটা অনুসর্গ যেমন আমাদের শব্দের বা ধাতুর পরে বসছে, হ্যাঁ, শব্দের পরে বসছে, তেমনি শব্দ বা ধাতুর আগেও যখন বসে নতুন নতুন শব্দাংশ, নতুন নতুন শব্দ তৈরি করা যাচ্ছে এবং তার মানেগুলো আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই ধরনের কিছু শব্দ আছে যেগুলোকে আমরা বলছি উপসর্গ। যেমন ধরো, এই যে ধরো দেওয়া আছে বেলা, বেলার সঙ্গে অ যুক্ত হয়ে অবেলা, বৃষ্টির সঙ্গে অনা যুক্ত হয়ে অনাবৃষ্টি, পুরো উল্টো গেল। হ্যাঁ, ডাল দেখো কত রকম আছে, আব ডাল, মগ ডাল, হ্যাঁ, ইত্যাদি। এই যে নজর, তা থেকে কু যোগ করলাম, কু নজর। ছাগল, রাম ছাগল, পেট, ভরপেট। এই যে শব্দগুলো আমাদের যুক্ত হয়েছে, অন, আব, কু, রাম, ভর, এইগুলোকে বলা হচ্ছে উপসর্গ। উপ কথাটার মানে হচ্ছে আগে, হ্যাঁ, প্রেফিক্স ইংরেজিতে বলা হয়। হ্যাঁ, সেই ধরনের বাংলায় উপসর্গ। তাহলে দেখো যে শব্দগুলোর আমরা নিয়েছি মূল যে শব্দ, যেমন ধরো ছাগল, তার আগে যখন রাম কথাটা বসানো হচ্ছে, রাম ছাগল মানে সব থেকে বড় সাইজের ছাগল বলা হচ্ছে। পেট মানে তো জাস্ট একটা আমাদের শরীরের একটা অংশকে বোঝাচ্ছে। কিন্তু যখনই তার সঙ্গে ভর, এই ভর কথাটা যখনই যোগ হয়ে যাচ্ছে, ভরপেট মানে হচ্ছে যে পুরো পেট জুড়ে, ভরপেট খাওয়া মানে সম্পূর্ণ পেট ভর্তি করে খাওয়া। তাহলে উপসর্গ হচ্ছে, দেখো কি বলা আছে, উপসর্গ হলো সেই সব বর্ণ বা বর্ণচিহ্ন, এই সংজ্ঞাগুলো কিন্তু মুখস্থ করবে, যেগুলি শব্দের আগে সংযুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিকভাবে বা পুরোপুরিভাবে বদলে দিয়ে থাকে। কিছুটা বদলাচ্ছে বা পুরোপুরি বদলে দিচ্ছে। একটা বর্ণ বা বর্ণচিহ্ন যেটা শব্দের আগে বসে তার অর্থগুলোকে বদলে দিচ্ছে। উপসর্গগুলোকে অনেক সময় বলা হয় আদ্য প্রত্যয়। কেন বলা হয় সেটা পরবর্তীকালে। কখনো কখনো দেখা যাবে যে উপসর্গগুলো বসে পুরোপুরি উল্টো হয়ে যাচ্ছে। যেমন ধরো বৃষ্টি, এই যে আগে আমরা পেয়েছিলাম না, বৃষ্টি, অনাবৃষ্টি। অনা কথাটা যোগ হলো মানে পুরোপুরি বদলে গেল, বৃষ্টি হচ্ছে তার বদলে অনাবৃষ্টি, পুরো বিপরীত শব্দ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইগুলো কখনো কখনো শব্দের অর্থকে অনেকটা বাড়িয়ে দেয়, কখনো কখনো সংকুচিত করে দেয়। হ্যাঁ, আবার একটা উপসর্গ অনেক সময় মানে বিভিন্ন অর্থের তাৎপর্য বোঝাচ্ছে, এরকম হচ্ছে। এই উপসর্গগুলোও ঠিক তিন রকমের হয়ে গেছে, একটা বাংলা নিজস্ব, একটা সংস্কৃত থেকে, একটা বিদেশি। হ্যাঁ, সেরকম কতগুলো উপসর্গের কথাটা আমরা দেখে নিই, তারপর সেই মজাদার ঘটনার কথাটা আমরা বলবো। দেখো অনেক উদাহরণ দেওয়া আছে তোমাদের কাছে, অনেক উদাহরণ। হ্যাঁ, যেগুলো বাংলা উপসর্গ অযোগ করে দেয়, অযোগ করে সম্পূর্ণ বিপরীত শব্দ বা না সূচক, মানে নেগেটিভ একটা সেন্স বা খারাপ কোনো ভাব চলে আসে। যেমন ধরো মিল, অমিল, পুরো উল্টো, তাই না? এ দেখো অকেজো, অকেজো কথাটা মানে হচ্ছে যে একদমই কাজ করতে পারে না। হ্যাঁ, অকর্মা, ওই ধরনের অকথ্য, যেটা বলা যায় না, তার মানে দেখো এটা হচ্ছে না সূচক হয়ে যাচ্ছে জিনিসটা। হ্যাঁ, এই যে অনা, এইখানটা আমি তোমাদেরকে বলতে পারি যে অনা, অনা কথাটা যখন যোগ করে দিচ্ছি আমরা, অনাহার, অনাবৃষ্টি, অনাচার, অনাসৃষ্টি, অনামুখ। হ্যাঁ, এই ধরনের ধরো আমরা যেটা ম্যাগাজিনে তোমাদেরকে বলছিলাম না, এই ধরনের হয়তো আমরা লিখে দিলাম হার, এই যে হার কথাটা আছে, হার, বৃষ্টি, বক্স বক্স করে একটা বাক্সের মতো করে লিখে দিলাম, চার, সৃষ্টি, মুখ, দিয়ে বললাম এগুলোর সঙ্গে এমন একটা শব্দাংশ ব্যবহার করো যাতে এগুলো দিয়ে প্রত্যেকটা একটা মানে বোঝায়। অনা কথাটা যদি যোগ হয়ে যায় সবার সঙ্গে, দেখো অনার সঙ্গে হার, অনাহার, অনাবৃষ্টি, এরকম আর কি। হ্যাঁ, এইগুলো আমাদের অনেক সময়, এটা আমাদের মানে আমাদের ম্যাগাজিনে আমরা দেবার একটা ইচ্ছা আমাদের আছে, সেইগুলোই আমরা তৈরি করছি বলে একটুখানি পড়ানোর তোমাদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তোমাদের জন্যই কাজ করছি এগুলো। তাহলে এইখানে দেখো প্রচুর বড় একটা লিস্ট আছে, সেই লিস্টটা দেখে তোমরা একটুখানি পড়ে নিও কতগুলো জায়গায়। যেমন এই যে না দিয়ে যোগ করে না, না সূচক, না ছোড়, না বালিকা, না মঞ্জুর। ভর দিয়ে ভর সন্ধে, ভর পেট, ভর দুপুর, ভর কথাটা আগেই পেয়েছো। পাতি যোগ করে দেখো, পাতি হাঁস, পাতি কাক, পাতি লেবু, লেবু, পাতি পুকুর। হ্যাঁ, এই ধরনের। আবার সংস্কৃত কতগুলো নির্দিষ্ট আছে, এগুলো একদম মানে আমাদের সময় এইগুলোই বেশি পড়া হতো। প্র, পড়া, অপর, সম, অপসম, হ্যাঁ, নি, অব, অনু, নির, হ্যাঁ, দূর, বি, অধি, তারপরে আছে এইদিকে পরি, এ দেখো পরি, প্রতি, অভি, অতি, অপি, উপা। এই এতগুলো উপসর্গ ওখানে ব্যবহার করা হয়, যেগুলো সংস্কৃতের উপসর্গ। হ্যাঁ, সেগুলো তোমরা পড়বে, এতগুলো পড়ার দরকার নেই, সবগুলো মোটামুটি তোমরা একটা দুটো করে উদাহরণ এগুলো থেকে দেখে দেখে রাখবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কি ধরনের পড়তে আমাদেরকে পারে। যেমন ধরো পড়া, আমি একটা একটা জাস্ট উদাহরণ দিই, পড়া, সেই তোমাদের যেটা বলছিলাম, একটা মাত্র পড়া, জয়, ভব, হত, হ্যাঁ,
পরাস্ত, এই যে পরাকাষ্ঠা, পরায়ণ, পরাক্রান্ত, সবেতে পরাযোগ হয়েছে। প্রত্যেকটার মানেগুলো দেখো প্রায় বদলে গেছে বা একটু বেশি হয়েছে, বেশি। হ্যাঁ, পরাক্রান্ত মানে প্রচুর যার ক্ষমতা, এই ধরনের। পরাজয় দেখো জয়ের উল্টো হয়ে গেছে, বিপরীত শব্দ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা তৈরি করলাম, বুঝলাম এটাকে বলা হচ্ছে উপসর্গ। তাহলে তোমাদের পড়া বলতে আমি বলতে চাইছি, তোমরা এই কটা পাতা, যে কটা পাতা আমরা দেখলাম সে কটা পাতা একটুখানি ভালো করে পড়ো। তারপরে আমরা এখান থেকে কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দেখব যে কি প্রশ্ন দেয়া যায়, সেই প্রশ্নগুলোকে আমরা করব। এখানে বিদেশি উপসর্গও আছে, সেগুলোকে দেখো। এই যে খোশ, খোশ মেজাজ, খোশ খবর, খোশ গল্প। হ্যাঁ, খোশ কথাটা ফার্সি। হ্যাঁ, কারখানা, কারচুপি, কারবার, কারসাজি। হ্যাঁ, নারাজ, নাচার, নাপাক, এই ধরনের জিনিসগুলো। ফি, ফি হপ্তা, ফি বছর, ফি রোজ, এগুলো সবই কিন্তু বিদেশি শব্দ, বেশিরভাগই ফার্সি থেকে আসা। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত করলাম। তোমরা একটু পড়ো, তারপর আমি তোমাদেরকে কিছু পড়া মানে প্রশ্ন কিছু না হয় দিয়ে দেবো, চেষ্টা করছি। তোমরা কিন্তু এটা পড়ে নাও, পড়ে নিয়ে আমাকে জানাও যে হ্যাঁ তোমরা পড়লে কিনা। তারপর আমি প্রশ্নগুলো কিছু পাঠাচ্ছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের দিনের জন্য এখন আমরা রাখছি এখানে। হ্যাঁ।